আপনারা জানেন আমি এসেছিলাম আমাদেরই বাড়ির মেয়ে তামান্নাকে কিভাবে নৃশংসভাবে খুন করা হলো। আমি যদি বলি, আমি কিছু বলি অনেকে ওই জন্য ব্যথা লাগে, কিন্তু আমি বাস্তবটা একটু বলার চেষ্টা করি। এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে ঘটতো তাহলে কি হতো? আমাদের এখানে বড় বড় হেডলাইন হতো, সংখ্যালঘু মুসলমান মহিলাকে, বাচ্চাকে, মহিলা নাবালিকা ক্লাস 4 এর বাচ্চাকে খুন করলো শাসক অমুক দল, হতো এটা। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখুন ওই ধরনের কোনো শব্দ ব্যবহার করা হয় না। কিন্তু উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলায় একটা বিজেপি সরকার চলছে, একটা তৃণমূলের সরকার চলছে। আমরা যদি দেখি উত্তরপ্রদেশে সরাসরি বিজেপি সরকার চলছে, আর আমাদের পশ্চিমবাংলায় অঘোষিত বিজেপি সরকার চলছে। আপনারা জানেন গোটা কয়েকদিন আগেই আমাদের আপনাদের এখানে বনগা আকাইপুরে একজন বৃদ্ধাকে এমন পিটিয়েছে পুলিশ, সে মারা গিয়েছে। এটা যদি উত্তরপ্রদেশে ঘটতো, এতক্ষণ অনেকে লেখালেখি, অনেক চর্চা হতো, অনেক আলোচনা হতো। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে না। উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে, মারধর খাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলও হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের উপরে। উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে বিজেপির দ্বারাই। যারা আক্রমণ করছে তাদের কারো ধর্মীয় পরিচয় মুসলমান নয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, মারা যাচ্ছে। যেই দলের দ্বারা আক্রান্ত হচ্ছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। আর যারা আক্রমণ করছে তারা কারা? তারা দেখলে দেখা যাবে তাদের ধর্মীয় পরিচয় মুসলমান। এটা কিন্তু উত্তরপ্রদেশের থেকে আমাদের আরো খাতারনাক অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। যাই বন্ধুগণ, বিষয়ের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদেরকে একটু সচেতন হতে হবে। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলছেন, কাগের দিকে তাকিয়েছি অনেকদিন, এবার সত্যিকারে আমার কানের হাতে দেখতে হবে কান আছে না নেই। অনেক আমাদের কাগের দিকে তাকানো হয়েছে, অনেক গল্প আমাদের শোনানো হয়েছে, গল্পের সাথে বাস্তবের রূপ আমরা দেখতে পাইনি। 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশ যেগুলো ছিল, সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে পিছিয়ে আছে। মুসলমানদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এইগুলো কাজগুলো করতে হবে, তাহলে মুসলমানরা এগিয়ে যাবে। সেই সময় বিরোধী দলে ছিল, বর্তমান শাসক দল এই ধরনের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আপনাদেরকে আশ্বস্ত করেছিল যে ভোটটা দাও, তাহলে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। দুর্ভাগ্য আমাদের সাচার কমিটির সুপারিশের একটাও বাস্তবায়ন হয়নি, কিন্তু মুসলিম দরদি সরকার চলছে। আপনারা জানেন এখন কেন্দ্রের সরকার যে রাষ্ট্রপতি বানিয়ে রেখেছেন উনি একজন আদিবাসী সম্প্রদায়ের। আদিবাসী সম্প্রদায় থেকে প্রাইম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তৈরি করলেও আদিবাসীদের প্রকৃত অর্থে কোনো লাভবান করা হচ্ছে না। কারণ 2014 সালে ভার্জিনিয়াস যা কমিটির যে সুপারিশগুলো আছে, আদিবাসীদেরকে মূল স্রোতে আনতে গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ আদিবাসীদের যা প্রয়োজন এই 2014 সালের একটা কমিশন ভার্জিনিয়াস যা কমিটির মধ্যে উল্লেখ করা আছে, কিন্তু সেইগুলো বাস্তবায়ন হচ্ছে না। অপরদিকে কি দেখছি, আদিবাসী সমাজের থেকে আপনার রাষ্ট্রপতি বানিয়ে রেখেছে। ঠিক একইভাবে মুসলিম দরদি সরকার বললেও চলতে উঠতে বসলে দেখা যাবে প্রতিটা পদে পদে সংখ্যালঘু মুসলমানদেরকে এরা দমন করছে। শুধু সংখ্যালঘু মুসলমানদের নয়, আদিবাসী, দলিত, পিছড়ে বর্গের যাদের হয়ে বলার লোক কম, তাদের উপরে এই সরকার দমন পীড়ন করছে। তাই বন্ধুগণ, ঐক্যবদ্ধ হতে হবে।
এগিয়ে যেতে হবে। সব সময় দায়িত্ব যেন আমাদের কাঁধে, কাউকে আটকাতে হবে আর কাউকে জিতাতে হবে, এই দায়িত্ব নিয়ে আমরা এতদিন বসে আছি। এবার সময় এসেছে, আটকাতে হবে ঠিক কথা, কিন্তু নিজেকে আইনসভার মধ্যে যেতে হবে। এই পলাশীপাড়া থেকে, এই নাকাশীপাড়া থেকে, এই কালীগঞ্জ থেকে, নদিয়া থেকে জনগণের জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে যাবে। সেই সময় এসেছে, আমাদের লোককে পাঠাতে হবে। আমাদের লোক তো আমাদের যিনি ছিলেন, প্রয়াত হলেন, সদ্য প্রয়াত, নামটা কি, লাল সাহেব, কালীগঞ্জের লাল সাহেব, আর আমাদের এখানে তেহট্টে তাপস বাবু। ওরে বাবা, নাম নেওয়া যাবে না, ও বাবা অ্যারেস্ট হয়ে যেতে পারি আমি, কোনো সম্পর্ক আছে তো। আমরা যেটা বলছি, আমরা পাঠাই, যাকে পাঠাই সে আমার গিয়ে কি কথা বলে এটাকে জানতে হবে। আপনার কথা গিয়ে কতটা বলছে সেটা জানতে হবে। দেখলে দেবেন নিট ফল জিরো। কই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন বলতে পারছে না যে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি কেন নয়? কেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না সরকারি চাকরিতে এসটি কোটায়, এসসি কোটাতে কেন নন এসটি এসসিরা চাকরি করছে? এর জবাব দাও। এ কথা তারা বলতে পারছে না। কেন বলতে পারছে না? সরকারি চাকরিতে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না, আর জেল আর আদালতে মুসলমানদের সংখ্যা বেশি কেন? এটা কিভাবে কমানো যাবে? সরকারি চাকরিতে কিভাবে বাড়ানো যাবে? এর পলিসি সরকার নিয়ে আসুক। এ কথা বলতে শুনছি না। তাই আমরা যদি জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠাই, সে আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করবে ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। প্রকৃত যারা ওবিসি তাদেরকে, অর্থাৎ ওবিসি যে কমিশনের মাধ্যমে সঠিক যারা আর্থসামাজিক ভাবে পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করে পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানদেরকে সমাজের মূল স্রোতে আনতে হবে। এই আওয়াজ তারা তুলবে। কিন্তু আমরা যাদেরকে পাঠাচ্ছি কি করছে? আপনারা আমার ভোটটা নিচ্ছে, মাস গেলে 1,21,000 টাকা পাচ্ছে, আপনারা আপনাদের হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বন্ধুগণ, আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে। আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে। আমরা যদি সজাগ সতর্ক না হই, বারবার ভোট আসবে আর অমুক চলে আসবে, তমুক চলে আসবে, একে আটকাতে হবে, তাকে আটকাতে হবে, করতে করতে আপনার আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। আপনারা বলুন, এখন গল্প শোনাচ্ছে বিজেপিকে আটকাতে গেলে কি নাকি তৃণমূলকে ভোট দিতে হবে। আবার কেউ গল্প শোনাচ্ছে তৃণমূলকে হারাতে গেলে নাকি বিজেপিকে ভোট দিতে হবে। দুটো দল মিলেই বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। যারা ভাবছেন এই তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের চুরি, তৃণমূলের অন্যায়, এটার হাত থেকে যদি বাঁচতে পারে তাহলে নাকি কেন্দ্রের বিজেপি সরকার বাঁচাবে। আজ কি খবর পেয়েছেন? আপনার এলাকার এমএলএ কেস পার্টনার কে বলুন তো? পার্থ বাবু জামিন পেয়ে গেছে। এটা মাথায় থাকে যেন। একজন বলছে তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে, তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে? বিজেপি করতে হবে। বিজেপি নাকি ঠান্ডা করতে পারবে। আপনাদের বাড়ির, আমাদের বাড়ির মেয়ের তিলোত্তমার কথা ভুলে গিয়েছি। তিলোত্তমাকে ডক্টর, তিনি আমাদের জন্যই গলা ফাটিয়েছিলেন, সেই জন্য তাকে খুন হতে হয়েছে। খুন করার পরে ধর্ষণ করেছে। আগে ধর্ষণ করে খুন করেনি। আমি অন ক্যামেরা বলছি, এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে। আমার ভিডিও আপনি অন্য কেউ না শুনলেও জানবেন কালীঘাটের লোকেরা আমার ভিডিও শুনে কি বলছে দেখি। একটু ভুল পেলে আমার নামে মামলা দেবে। এই জন্য আমি ক্যামেরার সামনে বলছি, তিলোত্তমাকে আগে খুন করেছে, তারপরে ধর্ষণ করেছে। কেন তাকে খুন হতে হলো? বা নওশাদ সিদ্দিকীকে কেন 42 দিন জেল খাটতে হলো? এটা আপনাদের জানতে হবে। আমি জেল খেটেছি আমার জন্য নয়, আপনাদের জন্য। কেন? আপনাদের সাথে অন্যায় হয়েছে। আপনারা কৃষক, আপনারা শ্রমিক। কৃষকরা মাস গেলে মাত্র 7,000 কেন ইনকাম করবে? কৃষকরা মাস গেলে, কাশ্মীরের কৃষকরা 12,000, হরিয়ানার কৃষকরা 18,000, অন্যান্য রাজ্যের কৃষকরা মাস গেলে 22,000, 24,000 টাকা ইনকাম করছে। আর পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে কেন
বিলো 7,000 ইনকাম করবে? এর জবাব আমি বারবার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে চাইছিলাম, উত্তর দিতে পারেনি। বলে বেটাকে ধরে একটু জেলের মধ্যে ভরে রেখে দে। বুঝতে পারছেন আমার দোষটা কি, কেন আমাকে জেল কাটিয়েছে? আপনার কৃষিকাজের সাথে যুক্ত মানুষ কতজন আছে? হাত তুলুন তো যারা কৃষিকাজের সাথে যুক্ত। ওরে বাবা, তাহলে এইসব বাদ দিয়ে আমি কৃষকদের নিয়ে একটু বক্তব্য দেবো, অসুবিধা নেই তো? চোর ডাকাত আপনার চিনতে বাকি আছে আর? হ্যাঁ, চোর ডাকাত চিনতে বাকি আছে? সব তো চিনে গেছেন। বরঞ্চ আপনাদের বিধানসভার নাম বলতে লজ্জা করেন অন্য জায়গায় গিয়ে। কোথায় বাড়ি নাম বলেন না বিধানসভার। তো এই কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করে। এখন ওটা বেড়ে 7,800 কত টাকা হয়েছে। তাও সারা এত রাজ্য আছে, ইনকামের দিক থেকে আমরা 22তম স্থানে আছি। সব থেকে বেশি ইনকাম মেঘালয়াতে। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে। আর আমাদের কৃষকরা মাস গেলে কেন 7,000 টাকার নিচে, এখন 8,000 টাকার নিচে কেন? এইটাই তো লড়াই আমাদের। আইএসএফ তৈরি হয়েছে কেন? যে আপনার ইনকাম যাতে বাড়বে, মধ্যখানে ভুইফোড় দালালদের রমরমার জন্য আপনার ইনকাম কমে যাচ্ছে। আপনার উৎপাদিত সবজি ফসল আপনি সঠিক দাম পাচ্ছেন না, কিন্তু মার্কেট থেকে যিনি কিনে রান্না করছেন তাকে চড়া দামে কিনতে হচ্ছে। এই মধ্যখানে যে দালালি রাজ চলছে, ভুইফোড়দের যে রমরমা, এটা বন্ধ করতে পারলেই আমার রাজ্যের কৃষকরাও মাস গেলে 12,000-এর বেশি ইনকাম করতে পারবে। তাই কৃষক বন্ধুদের বলছি, লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। তা আপনি যদি মনে করেন আম খাবার ইচ্ছা গিয়েছে আর নারকেল গাছ লাগালে কি আম পাবেন ভাই? আপনাকে আম গাছ লাগাতে হবে। আপনি কৃষক চাইছেন আপনার মাসিক গড় আয় বাড়ুক, আপনি দিয়েছেন চোরেদের হাতে দায়িত্ব, বাড়বে আর কমে যাবে। আপনি যদি জনগণের জনপ্রতিনিধি করে আইনসভার মধ্যে পাঠান, যে আইনসভা তৈরি করে আগামী 5 বছর পশ্চিমবাংলার কৃষকরা বিনামূল্যে কি পাবে, কৃষকরা অসুস্থ হলে কি হবে, 60 বছরের নিচে কৃষকরা মারা গেলে কি পাবে, সারের দাম বেড়ে গেলে সে কালোবাজারি রোধ করতে হবে, বিনামূল্যে গরিব কৃষকদেরকে এই জিনিসপত্র দিতে হবে, এবং কৃষকদের উৎপাদিত ফসলগুলো সঠিক দামে যাতে বিক্রি করতে পারে, যাতে উৎপাদিত ফসল যাতে 3 গুণ দাম পায়, তার দাবি করবে, তার জন্য আলোচনা করবে। সেই ধরনের বিধায়ককে আগামী দিনে আপনারা বিধানসভায় পাঠাবেন, তাহলেই তো আপনাদের হয়ে কথা বলবে। আপনি পাঠিয়েছেন চাকরি চোরকে, কি হবে? খারাপ লাগছে? আপনার বিধায়ক আমার কলিগ, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করি না, বাস্তবটাকে বলছি। আমার বিধানসভার একই তো নাকি, কলিগ বলা যায় তো নাকি? তা বন্ধুগণ, আমাদের একটু ভাবতে হবে। এত কৃষক আছে, আমি একটা শুধু জিজ্ঞাসা করব, কৃষক ডেথ বেনিফিট বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্যে। 18 বছরের বেশি ঊর্ধ্বে, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আপনারা কজন জানেন? একটু হাত তুলবেন। যারা জানেন না হাত তুলে, এরকম করতে হবে না ভাই, তারা হাত তুলবেন না। কেউ জানেন? আপনি জানেন? একটা জানেন? কারা জানেন? 2 জন, 3 জন, 4 জন, ওই মাথায় একজন, 5 জন, 6 জনকে আমি দেখতে পাচ্ছি, এই একজন 7 জন। এইখানে হাজার আমার মানুষ কাউন্টিং করার আমার ক্ষমতা নাই ভাই, আমার আইডিয়া নাই। তো এত কৃষকের মধ্যে মাত্র 10 জন খুব বেশি হলে জানে 18 বছরের ঊর্ধ্বে, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কিন্তু আমাদের বাড়ির কৃষকরা অনেকে মারা গেছে, এর মধ্যে সে টাকাটা কে নিচ্ছে? যারা ভোটের সময় ওই গণনার সময় তামান্নাকে বোম ছুড়ে মারে, তারা খেয়ে নেয়। ওই জন্য তামান্নাকে শিক্ষিত হতে দেবে না বলে ওরা আটকায়। অর্থাৎ তৃণমূলের নেতারা খেয়ে নিচ্ছে। আপনার বাড়ির কেউ মারা গেল, মারা যায় তো কৃষক ভাই? বাজ পড়ে মারা যায় না কৃষকরা? সাপে কেটে মারা যায় না কৃষকরা? মাঠে গিয়েছে সাপ ছবল মেরেছে, মারা যায় না? বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। সাপে কেটে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ আমাদের রাজ্যের প্রকল্প আছে। টাকাটা যাচ্ছে কোথায়? পকেটে চলে যাচ্ছে। কেন আপনাদের জানানো হয়নি? জেনে গেলেই তো কি হবে? টাকাটা নিতে পারবে না।
আর দেখুন কেন আইএসএফ এর মিটিং কে আটকায়? বিজেপি শুভেন্দু অধিকারী মিটিং করবে, ওকে জায়গা ছেড়ে দেবে। ওকে পাইলট কার দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী পাইলট কার দিয়ে রেখেছে, যাবাটা আগে যা, গিয়ে হিংসাত্মক কথা বল, হিন্দু মুসলমানের মধ্যে এমন কথা হবে লড়ে যাবে, হিন্দুরা তোর দিকে চলে যাবে, মুসলমানরা আমার দিকে চলে আসবে, তোর আর আমার শোরুম আলাদা, গোডাউন আরএসএস, নাগপুর ভোটটা সবই আরএসএস কন্ট্রোল করবে। এই তো প্ল্যান। আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে কৃষকের কথা বলি, শ্রমজীবী মানুষের কথা বলি, মহিলাদের কথা বলি, পুরুষের কথা বলি, ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলি। ওই জন্য আমাদেরকে আটকাবে। আচ্ছা, আপনারা যারা এই আজকের এই প্রোগ্রামে আসলেন, নতুন জিনিস তিনটে জানতে পারলেন তো? ছুটি হতো আপনাদের, সময় পেলে আরো কিছু নতুন নতুন বলে দেবো। বাজ পড়ে কেউ যদি মারা যায় বাজে বজ্রপাতে, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, সরকার দেবে। সাপে কেটে মারা গেলে বছরে, সাপে কেটে মারা গেলে 2 লক্ষ টাকা। সাপে কেটে মারা যাওয়া রোগী পশ্চিমবাংলায় আপনার সরকারি হিসাব হচ্ছে 750 এক বছরে, বেসরকারি ওটা 1500 মানুষ এক বছরে পশ্চিমবাংলার সাপে কেটে মারা যায়। শহরের কোনো বাবু মরে না, এটা কারা মরে? এই গ্রামের চাষি, গরিব মানুষ, এই সমস্ত মানুষ এই টাকাতে ছবলে মারা যায়। তো এই টাকাগুলো লুট হয়ে যাচ্ছে। আমরা কৃষক ভাইদের জন্য কি চাইছি? আমরা কৃষক ভাইদের রঙ্গনাথ মিশ্র কমিশন সম্ভবত মনে আসছে না ঠিক, তো আমরা কৃষক ভাইদের উৎপাদিত ফসলের 3 গুণ দামের কথা বলছি। যে দাম উৎপাদিত ফসলের যে দাম, যেটা প্রাইস হবে সেটা 3 গুণ যাতে দাম পায়। কারণ একটা হচ্ছে ফসল ফলাতে যে টাকা খরচ হয়েছে, একটা হচ্ছে মেহনত গিয়েছে, আর একটা হচ্ছে লাভ। অর্থাৎ একটা ফুলকপি যদি 5 টাকা খরচ হয়, সেই ফুলকপিটা 15 টাকায় বিক্রি করবে কৃষক, এর ব্যবস্থা করতে হবে। আর আমরা এই ফুলকপিটা দেখছি কি 2 টাকা 3 টাকা 1 টাকায় বিক্রি করছে, আর খরচ হচ্ছে প্রায় 4-5 টাকা। তাহলে কৃষকের ক্ষতি হচ্ছে না? এটা এই না ক্ষতি হয়, দায়িত্বটা কার? সরকারের, কৃষিমন্ত্রীর দায়িত্ব, কিন্তু ওরা ব্যর্থ। তা আমরা যদি আগামী দিনে জনগণ যদি কৃষিমন্ত্রী তৈরি করে, জনগণের মতো কৃষকরা যদি দায়িত্ব নিয়ে কৃষিমন্ত্রী তৈরি করে, তাহলে কি হবে? কৃষকদের কথাই ভাববে। আপনারা দায়িত্ব নিয়ে কৃষিমন্ত্রী একটা যাকে বসিয়েছেন, সে আপনার কথা ভাবছে না। সঠিক লক্ষ্যে বসাবার জন্য আপনাদেরকে অনুরোধ করব। বন্ধুগণ, দ্বিতীয় যে আইন আছে, দ্বিতীয় যে আমাদের দাবি আছে, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য আমাদের এই অধিকার সভা। আপনারা কারা কারা এই বিষয়টা শুনতে চাইছেন হাত তুলুন তো। ওয়াকফ আইনের আমরা বিরোধিতা করছি, দূরের মানুষগুলো কি শুনতে চাইছেন না? যারা যারা শুনতে চাইছেন একটু হাত তুলুন তো। ওয়াকফ আইনের কেন আমরা বিরোধিতা করতে চাইছি শুনবেন একটু আপনারা। মোদিজি বলছে ওয়াকফ আইন নাকি মুসলমানদের ভালো করবে। মোদিজি বলছে ওয়াকফ আইন নাকি মুসলিম মহিলাদের ভালো করবে। আমি তো অবাক হয়ে গেছি, মোদিজি মুসলমানদের ভালো করবে? মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করে না, মুসলমান তো দূরের কথা। এটা ভাববেন না। ওই আপনার পাড়ার অনেকে দেখবেন খুব বিজেপি ভক্তি বেড়ে গেছে, খুব বিজেপি ভক্তি বেড়ে গেছে, খুব বলছে মোদি বাঁচাবে। মোদির সর্বপ্রথম কাজ হবে গরিব হিন্দুদের উপরে, তাদের শোষণ করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, গরিব হিন্দুদের পাশেও মোদিজি নাই। মোদিজি কাদের পাশে আছে? শিল্পপতিদের, যাদের টাকা আছে, একদম শিল্পপতিদের পাশে। তো মোদিজি বলছেন মুসলমানদের ভালো করবে, ওয়াকফের ভালো করবে। আমি তো আইনগুলো খুলে দেখলাম যে কোন কোন আইনে ভালো করছে। পুরাতন আইন কি ছিল আর নতুন আইন কি হলো, দেখে দেখি তো আমি অবাক। কেমন উপকার করছে একটু আপনারা শুনুন। পুরাতন আইনে বলা ছিল ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে। নতুন আইনে মোদিজি বলছেন ওয়াকফ নিয়ে দুর্নীতি করলে 6 মাস জেল হবে। উপকার করলো আপনার না? ওয়াকফ নিয়ে দুর্নীতিটা বাড়িয়ে দিবে, জেল তো কমে গেল। মোদিজি যদি বলতেন পুরাতন আইনে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995-এ 2 বছর জেলের কথা বলা আছে, আমি নতুন আইন 2025-এ বলছি ওটা 12 বছর জেল হবে, তাহলে এই মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকী মোদিজিকে একটা স্যালুট জানাতো। কারণ ওয়াকফ সম্পত্তির ভয়তে কেউ আর
হাত দিত না। এবারটা আসা যাক মোদিজির উপকার কি করছে। এমন উপকার আপনাদের করেছে, ভবিষ্যতে আর ওয়াকফ করতে পারবেন না আপনারা। ওই আইনে বলা হচ্ছে লাস্ট 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। Who will be the decide who is in practicing Islam or he not practicing Islam? কে ডিসাইড করবে? মোদিজির নতুন আইনে বলা হচ্ছে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলেই আপনি নতুন করে ওয়াকফ করতে পারবেন। এবার আপনি ধরুন, আমাদের কথা বাদ দেন, পীর সাহেব, শায়েখ সাহেব, আমির সাহেব, এরা কি আর নামাজ কাজা করে? আমাদের বিশ্বাস ওরা নামাজ কাজা করে না। ইমাম সাহেব, আমরা তাকে 3000 টাকা মাইনে দিয়ে যতবারই খাটিয়ে নিই, এটা উচিত নয়। তারও সম্মানিকটা ঠিক করে দেওয়া দরকার, তারও সম্মানিকটা ঠিক করে দেওয়া দরকার। যাক, ইমাম সাহেব কি নামাজ কাজা করে? ধরুন আপনার এখানকার ইমাম সাহেব গিয়ে বললো অফিসারকে যে আমি ওয়াকফ করব সম্পত্তি। ওয়াকফ 2 ধরনের হয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। একাধিক ধরন আছে, আমরা 2 ধরনের সাথে পরিচিত। এবার ওয়াকফে আওলাদটা কি? আমি এই বাজারে একটা দোকান কিনেছি বা 1 শতক জায়গা কিনেছি, ভ্যালুয়েবল প্রপার্টি, মার্কেট। আমার অবর্তমানে আমার ছেলে বিক্রি করে দিতে পারে। আমার ছেলেটা বিক্রি করে, আমার পোতা তার ছেলে তার ছেলে তার ছেলে যাতে ফায়দা পায়, সেই জন্য কি হয়েছে, আমি ওয়াকফে আওলাদ করেছি। ওয়াকফ বোর্ড এটা ম্যানেজমেন্ট করবে। আর ওয়ান্স ওয়াকফ অলওয়েজ ওয়াকফ। একবার যেটা ওয়াকফ হয়ে যাবে সেটা আর বিক্রি করতে পারবে না, তার ওটা ট্রান্সফার করতে পারবে না। তার ফলে কি, ওই 1 শতক জায়গাতে আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে কি করলো, উপকার পেলো। আর নাহলে যদি আমি একবার বিক্রি করে দিই, আমার পুতা এসে বলবে দেখো ওটা আমার দাদুর জায়গা ছিল গো, আমি বিক্রি করে, আমার ছেলে বিক্রি করে খেয়ে নিয়েছে। সেই জন্য অনেকে অফ করে। এই অফ করার জন্য আপনার নির্দিষ্ট ফর্মে গিয়ে কাগজপত্র জমা করে করতে হয়। তো মোদিজি যে নতুন আইনে বলছে, সেখানে বলছে আপনাকে লাস্ট 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার আমার ইমাম সাহেব গিয়ে বললো অফিসারকে যে আমি আমার ছেলের জন্য, আল্লাহর রাস্তাও দিতে পারে বা ছেলের জন্য দিতে পারে, যে আমি এই সম্পত্তিটা অফ করব। অফিসার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি তো ঠিক করে নামাজই পড়ো না, কি দান করবে? প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছে না, কারণ ডেফিনেশন দেয়নি, প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা দেয়নি যে এত বড় জুব্বা পড়তে হবে, এত বড় দাড়ি রাখতে হবে, গোপের মোচ এত বড় হবে, হাতে বড় 1000 দানার তসবিহ নিয়ে ঘুরতে হবে, কিছু বলে দেয়নি। কিন্তু বলছে আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। কোনগুলো মেইনটেইন করলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবো সেটা বলে দেয়নি। মানে ফাঁদটা কোথায় পেতেছে একটু বুঝতে হবে আপনাদের। ইমাম সাহেব গিয়ে বললেন যে আমি অফ করব। ইমাম সাহেব মুখের দিকে তাকিয়ে বলল, তুমি তো ঠিক করে নামাজই পড়ো না, কি করবে? ও বলছে, আরে আমি ইমাম, আমি লোককে, আমার পেছনে একটা করে, আমি লোককে নামাজ পড়াই, আমি তাদের সর্দার, আপনি আমায় কি বলছেন? বলে আপনার কপালে দাগ নেই, কি করবে উনি তখন? বলুন, মুখ ভুতা করে চলে আসতে হবে বাড়িতে। ইমাম সাহেব মুখ ভুতা করে বাড়িতে এসছে, মাথা গরম হয়ে গেছে, যা হাতের কাছে পেয়েছে ইট ফিট সব নিয়ে, হাতের কাছে ইট ফিট যা আছে সব নিয়ে কি করলো, কপালে দাগ করেছে। শুনেন ঠান্ডা মাথায়, দাগ করে অফিসে আবার গেছে, এই দেখো আমার কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়ে পড়ে। এই এরকম আছে তো, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, অনেকের কপালে দাগ আছে, অনেকের কপালে দাগ নাই। তো ইমাম সাহেব কপালে দাগ করে অফিসে গেছে, অফিসারকে বলছে দেখুন আমার কপালে দাগ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। অফিসার বললে এবারে 29টা রোজা হয়েছে, তুমি 5টাতে রোজা ছেড়ে দিয়েছো, তুমি তাহলে মুকাম্মাল মুসলমান হতে পারোনি। কি বলছি বুঝতে পেরেছেন? যাও বাড়ি যাও, 5 বছর ধরে 5 বছর 1 মাস রোজা রেখে আসবে, তারপরে তোমার নামে আমি অফ করব, ওয়াকফে তোমার জমিটাকে ইনক্লুড করব। এবার বলেন পৃথিবীতে কোন মেশিন আছে নওশাদ সিদ্দিকীর গায়ে লাগিয়ে দেখবে এবারে 29টার মধ্যে কটা রোজা রেখেছে, কটা ছেড়ে দিয়েছে? তাহলে কি হলো? ক্যাচাল হলো, ক্যাচাল হবে তো। তাহলে অফ করা নতুন ভাবে রাস্তা বন্ধ হয়ে গেল। এবার এটাও কেন আমরা বিরোধিতা করছি? শুধু কি মুসলমানদের উপরে আঘাত দিচ্ছে বলে বিরোধী করছি? সংবিধানের কি এটা আঘাত দিচ্ছে না? হাতে সবার মোবাইল আছে, গুগল আছে, যান আর্টিকেল 15 বার করুন,
সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদটা দেখুন, সরাসরি সেখানে বলা হচ্ছে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে কোন ভারতীয়কে আলাদাভাবে ট্রিট করা যাবে না, অর্থাৎ কারোর সাথে বৈষম্য করা যাবে না। এবার আমার বক্তব্য, এই যে আমাদের নদিয়া জেলার বিখ্যাত মন্দির কি মায়াপুর, কোন ট্রাস্টের আন্ডারে চলছে, কোন আইনে চলছে? যে কেউ ইচ্ছা করলে গিয়ে 1 বিঘে জমি কিনে দিতে চাইলে দিতে পারে। তাহলে কি বলা হয়েছে আইনে যে কোন হিন্দু ভাই যদি মন্দিরের জন্য জমি দান করতে চায়, কোন খ্রিস্টান ভাই যদি গির্জার জন্য জমি দান করতে চায়, কোন ভাই যদি গুরুদুয়ারার জন্য জমি দান করতে চায়, তাকে 5 বছর ধরে হিন্দু থাকতে হবে, 5 বছর ধরে খ্রিস্টান থাকতে হবে, 5 বছর ধরে পাঞ্জাবে শিখ হতে হবে? এই আইনে কি বলা আছে? সেখানে বলা নাই। বলা হচ্ছে কোথায়, যদি মাদ্রাসা মসজিদ ঈদগাহর জন্য কেউ দান করতে চায়, নিজের ছেলের নামে অফ করতে গেল, আমাকে 5 বছর ধরে মুসলিম থাকতে হবে, ওবি প্র্যাকটিসিং মুসলিম। এইটাই তো বৈষম্য হচ্ছে না? সংবিধানের 15 নম্বর আর্টিকেল মোদিজিরা ভায়োলেট করছে। যেই বিনয় বাদল দীনেশ, আশফাক উল্লাহ, বিরসা মুন্ডা, আপনার ক্ষুদিরাম থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করে তাদের আত্মবলিদানের ফলে যে আমরা সংবিধান পেয়েছি, সেই সংবিধানের আর্টিকেলে এই বিজেপি আঘাত দিচ্ছে। সেই জন্যই তো আমরা এই বিরোধিতা করছি। সংবিধান বলা হচ্ছে ধর্মের ভিত্তিতে আলাদা করে ভাগ করা যাবে না, আর এ কি করছে, মুসলমান হওয়ার জন্য আলাদা করে দিচ্ছে। আপনারা বলুন, ভারতবর্ষের ইতিহাস আছে না? হিন্দু ভাই কবরস্থানের জায়গা দিয়েছে, আছে তো? মুসলমান ভাই শ্মশানের জায়গা দিয়েছে, মন্দিরের জায়গা দিয়েছে, প্রচুর আছে। মোদি নতুন আইন করে নিয়েছে, এই যে সম্প্রীতি ঐক্যটাকে ধ্বংস করার চেষ্টা করছে, এর বিরোধিতা আমরা করছি। বন্ধুগণ, অনেক বিষয়গুলো আছে, কটা বলবো আর কটা ছাড়বো। কটা বাজে দেখেন তো, এই কটা বাজে? আমি আর 5 মিনিট বলবো, কারণ এনার্জি লস হবে না তো। শেষে একটা পানি বোতল দাও না, খুলতে হবে না। এটা এ কোথায়, এর স্টিকারটা কোথায়? এই পাশে একটা আমি ওষুধ দিয়ে যাবো শেষে। 5 মিনিট বক্তব্য দেওয়ার পরে একটা ওষুধ দেবো, তৃণমূলের ভাইরা যদি ভুল বকে তাকে দেওয়ার জন্য। শুনে যাবেন তো, ওষুধটা নিয়ে যাবেন তো। তার আগে বলছি, আমরা আজকে প্রোগ্রাম করছি, তৃণমূল আমার কথার একটাও কাটতে পারবে না, বিজেপি একটা কথা কাটতে পারবে না। দুজন মিলে কি বলবে জানেন? বিজেপি বলবে এই তৃণমূলের সাথে, তৃণমূল কি বলবে, বিজেপির দালাল, বিজেপির টাকাতে চলছে আইসে। আর বিজেপি কি বলবে, ও যাই করুন না কেন তৃণমূলকে সুবিধা করে দেবে। এর বাইরে বিজেপি তৃণমূল আমাদের কথা কাটতে পারবে না। তবে আমি তার আগে একটা কথা বলি, বিজেপির প্রশ্নই আসছে না, আমি পাত্তাই দিই না। যেই দিন তৃণমূল বাংলায় চলে যাবে, বিজেপি বলে কিছু থাকবেই না। যখনই তৃণমূল এসছে, সাথে বিজেপিকে নিয়ে এসছে। বলুন আপনারা, বাপেরা বুকে হাত দিয়ে বলুন, 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির কটা এমপি এমএলএ ছিল? এই বলুন আপনারা, ছিল? কটা কাউন্সিলর ছিল? কটা চেয়ারম্যান ছিল? কটা প্রধান ছিল? কটা সমিতির মেম্বার ছিল? কটা জেলা পরিষদের মেম্বার ছিল? খুঁজে পাওয়া যাবে না। আতস কাঁচ দিয়ে দেখতে হতো বিজেপি কি। 2011 সালের পর থেকে রে করে তৃণমূল বাড়তে থাকলো, পাল্লা দিয়ে বিজেপিও বাড়তে থাকলো। অ্যাকচুয়াল তো তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে। সুতরাং সে যখন এসছে, তার পরিবারের গার্জেনকে সাথে নিয়ে আসবে না? পরিবার গার্জেন এসছে তো, যেদিন তৃণমূল শেষ, সেদিন বিজেপিও শেষ হবে। আজকে পর থেকে যদি আপনাদের কেউ বলে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির টাকায় চলে, তাদের একটা কথাই বলবেন, আমি যেখানে আজকে যেটা বলছি সেটা উত্তর দিয়ে দেবেন। আচ্ছা, আমি টাকা নিয়েছে বলে অভিযোগ অনেক, কেউ প্রমাণ করাতে পেরেছে? আমাকে যখন জেলে রেখেছিল, একটা খবর ছড়িয়েছিল না, হাওয়ালার মাধ্যমে টাকা ফেঁকা, অনেক কিছু প্রমাণ করাতে পেরেছে? পারেনি। তো আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা কথা, জীবনেও পারবে না। কিন্তু তারপরে কানের কাছে বকলে তো খারাপ লাগবে তো একটু। তাহলে খারাপের উত্তর কি দেবেন? আজকে এই পলসন্ডা হসপিটাল মাঠে দাঁড়িয়ে আপনাদেরকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, অন ক্যামেরা বলছি। আমার রাজ্য কমিটির একজন সর্বোচ্চ নেতার মধ্যে একজন, ইনি আমাদের শামসুর আলী স্যারের সামনে আপনাদের বলে যাচ্ছি,
বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি গোপনে নয় আমি প্রকাশ্যে নেব। ঠিক আছে, ভয় লাগলো নাকি? আমার ভয় লাগে না। যারা মুসলমানদের পেছনে লাথি মেরে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে তারা আমাকে টাকা দেবে? যারা আমাকে রোহিঙ্গা বলে দিচ্ছে তারা আমাকে টাকা দেবে? এটা ভাবতে পারা যায়? আমি নেবো। এবার হচ্ছে আমার যেই বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে তাকে 90% টাকা ফেরত দিয়ে দেবো, মাত্র 10% টাকা নেবো আমি পার্টি চালাতে। অর্থাৎ যে তৃণমূলের বন্ধুরা বলছে নওশাদ সিদ্দিকী আর বিজেপির কাছ থেকে টাকা নেয়, নিশ্চিতভাবে তার জানাশোনা আছে বিজেপি নেতার সাথে, তাকে বলবেন ভাই তুই ব্যবস্থা কর। 100 টাকার ব্যবস্থা করতে পারলে নওশাদ ভাইজান 90 টাকা তোকেই দিয়ে দেবে তোর সংসার ধর্ম আয়েশ করার জন্য, 10 টাকা মাত্র পার্টি চালাতে নেবে। কি বলছি বুঝতে আসছে? আজকের পর থেকে যদি কেউ বলে কথা তাদের কি বলবেন, তুই ব্যবস্থা কর, ভাইজান প্রকাশ্যে নেবে। গোপনে বলছিস নিয়েছে তো, ভাইজান প্রকাশ্যে নেবে, দেখি কেমন ব্যবস্থা করতে পারে। শুধু আমাদের সম্পর্কে মিথ্যাচার হচ্ছে। বন্ধুগণ, SIR নিয়ে খুব চিন্তিত আমরা এখানে। আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না, মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না। বেশি চিন্তিত হলে সমাধান হয় না, সমাধান করার রাস্তা খুঁজতে হবে। আচ্ছা, এখানে যারা আছেন আপনারা বলুন তো, আপনার দাদুরা কি বাংলাদেশের? একটু এক বাক্যে বলবেন। বাংলাদেশ থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, আপনারা ভারতীয়। আপনার পরদাদুরা দেশকে স্বাধীন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদেরকে তাড়ানোর যে বাহিনী তৈরি হয়েছিল, সেই বাহিনীর প্রথম সারিতে থেকে দেশকে বাঁচিয়েছে, লড়াই করে ব্রিটিশ মুক্ত দেশ করেছে, তাই তো নাকি? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনারা কাদের সন্তান? বিরসা মুন্ডার সন্তান। আপনারা কার সন্তান? আশফাকুল্লাহ সন্তান। আপনারা বিনয় বাদলের সন্তান। আপনারা মাতঙ্গিনী হাজরার সন্তান। আপনারা প্রীতিলতা ওয়াদ্দেদারের সন্তান। আপনারা ভয় পাবেন? আমি এখানে দাঁড়িয়ে বলছি, SIR করলে সব থেকে বেশি ক্ষতি কাদের হবে জানেন? আমার নমশূদ্র ভাইরা বা ওপার বাংলা থেকে যারা আমাদের দেশে এসে আমাদের নাগরিকত্ব, সরকারি চাকরি, সরকারি হসপিটাল, সরকারি স্কুল, সরকারি বাসস্থান সবটাই উপভোগ করছে, তাদেরকে নতুন করে বেনাগরিক করার অপচেষ্টা চালাচ্ছে এই বিজেপি। বিজেপি কি বলছে? 1.5 কোটি নাকি রোহিঙ্গা আছে। আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি, সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে সর্বোচ্চ 30,000 রোহিঙ্গা আছে। সব থেকে বেশি রোহিঙ্গা দিল্লিতে আছে। তারপরে আপনার রাজ্য 3 নম্বরে আছে হরিয়ানা, 4 নম্বরে আছে অসম, ওয়েস্ট বেঙ্গল আছে 5 নম্বরে। যদি 30 সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে? 30,000 রোহিঙ্গা। ওটা আমার কথা বলছি না, অমিত শাহজির দপ্তরের তথ্য দিয়ে বলছি আমি। তো 30,000 রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে। আর শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে কি 1.5 কোটি। এবার আপনার ভয় খেতে পারেন, কি হবে আমারটা? আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে। নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, আধার কার্ডে আছে, প্যান কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, ভোটার কার্ডে আব্দুল মোহাম্মদ করিম মোল্লা, মানে যত রকম কাগজ আছে আপনার তত রকম নাম। এটা আপনারা ঠিক করে নেন। SIR হবে। আমি আপনাদের বলি, এর আগে ভারতবর্ষে 13 বার SIR হয়েছে, বুঝতে পারছেন? আর এখানে বলছি রেকর্ড করে যান, আমি যেটা বলছি রেকর্ড করেন। SIR বলছেন আটকে দেবে, গল্প শুনিয়েছিল ডবল ডবল চাকরি দেবে, দিয়েছে। 26,000 চাকরি বাতিল হয়েছে, কি বলেছিল একটারও চাকরি যাবে না, আটকাতে পেরেছে। আমি এখানে বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, আমার কতটা তিতে লাগতে পারে। প্রথম কথা, মাথা থেকে আতঙ্কর ভয়টা সরান। আমার বলার কারণ, সরিয়ে দেন মাথা থেকে। কি SIR কেউ আটকাতে পারবে না, এটা আপনাদের বলে যাচ্ছি। তবে SIR এর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখব। যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে SIR হয় আমরা সহযোগিতা করব। মৃত ভোটারের নাম কাটা যাবে, সহযোগিতা করব। এখানেও ভোটার আছে, নাকাশিপাড়াতে আছে, কালীগঞ্জে আছে, আপনার তেহট্টতে আছে, 3 জায়গায় ভোটার হয়ে বসে আছে, 2 জায়গায় কাটার সহযোগিতা করব। বাপ দাদু 10 বছর আগে মারা গিয়েছে, ভোটের সময় আসে টুক করে কবর থেকে উঠে ভোট দেয় চলে যায়, টুক করে শ্মশান থেকে আসলো ভোট দিল চলে গেল, ওইগুলো কাটবো। আমরা বলো অত কষ্ট করতে হবে না, তুমি কবরে গেছো 10 বছর, তুমি শ্মশানে গেছো 10 বছর, কেন কষ্ট করে ভোটটা দিতে আসবে? শুধু ভোটের সময় আসতে হবে না, সারা বছর পাত্তা নেই, ভোটের সময় আসো। ও দাদু তুমি কবরেই শুয়ে থাকো, দাদু তুমি শ্মশানেই থাকো, শ্মশান থেকে উঠে আসতে হবে না, কবর থেকে আসতে হবে, তাহলে নামটা কাটাবো। আপনার এখানেও বাড়ি, কলকাতা রাজারহাটে ফ্ল্যাট নিয়েছে, রাজারহাটও ভোটার কার্ড বানিয়েছেন, একটা তো ভাই বাতিল হবে, বাতিল হবে তো, এটা নিয়ম।
তাহলে সেটাকে যদি বাতিল করে আপনি আমি চিৎকার করবো কেন? আপনার পাড়ার কেউ 10 বছর আগে মারা গেছে, তার নাম এখনো ভোটার লিস্ট আছে, যদি কেটে দেয় চিৎকার করবো কেন? এখানে আরো এখানে প্রয়োজনে সহযোগিতা করবো যদি সহযোগিতা চাই। তবে হ্যাঁ, আমার পাড়ায় রাম রহিম হোক, সীতা ফতেমা হোক, যদি বৈধ ভোটারকে যদি ডাউটফুল ভোটার ঘোষণা যে করবে যে অফিসার, আমরা নজর রাখবো, আইনি লড়াই করব, তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, প্রয়োজনে ইসিআর এর বিরুদ্ধে আইনি লড়াই চলবে। কিন্তু এসআইআর এর নামে যে হয়রানি করার যদি কেউ চেষ্টা করে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে ছেড়ে কথা বলবো না, বলবো না, বলবো না। কিন্তু এটা মাথায় ঢুকিয়ে নেন, এর পূর্বে ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে, তখন রাজনৈতিক ভাবে হয়নি বলে এত চর্চা হয়নি। 2002 সালে বাপের বয়সী যারা আছেন, 2002 সালে এসআইআর হয়েছিল, পশ্চিম বাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কজন চিৎকার করেছে ভাই? কজন দেশ থেকে চলে গেছে? কজনের ভোটারের নাম কাটা গিয়েছে? আমি আচ্ছা, এটা কোন বিধানসভা? আর যেখানে তামান্নার বাড়ি কালীগঞ্জ উপনির্বাচনে কত মানুষের নাম কাটা গেছে আপনারা জানেন? জানেন না। 6000। কালীগঞ্জ উপনির্বাচনের আগে 6000 ভোটারের নাম কাটা গিয়েছে। যদি একটা বিধানসভায় 6000 ভোটারের নাম কাটা যায়, তাহলে 294টা বিধান ইন্টু 6000 যদি মারি কত হচ্ছে জানেন? প্রায় 17 লাখ। মেরে দেখো না কত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কত? 17,64,000 না কত? তাহলে 17,64,000 এমনি বাদ যাচ্ছে। তো ওই কালীগঞ্জে যে 6000 নাম বাদ গেছে, কেউ চিৎকার করছে? একটা মানুষ চিৎকার করেছে? তাহলে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। মমতা ব্যানার্জি কি বলছে? আমাকে ভোট দাও, তোর ভোট আমি আটকে দেবো, তোর নাম কেউ কাটতে পারবে না। আর শুভেন্দু অধিকারী হিন্দুদের ভাইদের কি বলছে? এই তোমরা আমাদের ভোট দাও, এই বেটাগুলোকে সব তাড়িয়ে দেবো। শুভেন্দু বাবুর বাবার জায়গায় আমি বসে আছি নাকি? হ্যাঁ না, মমতা ব্যানার্জির বাপের দয়াতে আমি পশ্চিমবাংলায় আছি। আমার বাপ দাদার লড়াই ব্রিটিশদের তাড়িয়েছে। বিনয় বাদল দীনেশ, আশফাক উল্লাহ ফুরফুরার বীর আবু বকর, গান্ধীজি নেতাজি একসাথে, আকরাম খান সহ যারা আছেন একসাথে লড়াই করেছে, ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীন ভারতে আছি। আমি আমার বাপ দাদুর জায়গাতে আছি। শুভেন্দুর ক্ষমতা আছে। আমি বলেছিলাম মালদাতে গিয়ে একটা প্রোগ্রামে, ওই যে আমির শেখকে তাড়িয়ে দিয়েছিল না, আমি বলে এসেছিলাম ওর বাপ যদি আমাকে দায়িত্ব দেয়, ওকে মালা পরিয়ে ঘরে আনবো। কারো বাবার ক্ষমতা নেই ওকে বাংলাদেশে আটকে রাখার। দেখুন কদিন আগে এসে গেছে। এসেছে জানেন কি আপনারা? যেই দিন গিয়ে বলেছি, তারপরের দিন কলকাতা হাইকোর্টে ওর বাপকে গিয়ে কেস নিয়ে করিয়েছে। জানছেন নওশাদ সিদ্দিকী ঠিক জায়গায় ধরেছে। তৃণমূলের নেতারা তারপরের দিনে কেস করিয়েছে। সেই দিন কেস, তার আগের দিন কেস হয়নি। আমি তো জানি মামলা করতাম, আমি নিয়ে গিয়ে মামলা করে নিয়ে চলে আসতাম। আমি বলেছিলাম যে কি বলে আপনার মালা পরিয়ে ঢুকাবো। কেন বলেছিলাম? যে আমি ভারতীয়, এটা আমার সব থেকে বড় পরিচয়। আমার কারো মাজাল নাই, কারো ক্ষমতা নেই আমাকে দেশ থেকে তাড়াবার। হয়তো রাজনৈতিক চক্রে আমাকে তাড়িয়েছে, আবার আমি ফিরে আসবো, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আচ্ছা, এখানে যারা আছেন আমি একটা কথা বলি। আচ্ছা, আপনারা যারা আছেন, আমি বোঝানোর জন্য বলছি, আমার এই কথা নিয়ে অনেকে ব্যঙ্গ করে। সবার দাদুর কবরটা কোথায় একটু বলবেন? বাংলাদেশে নোয়াখালীতে, চিটাগাঙে, যশোরে, খুলনাতে, আপনার কাবুলে, লাহোরে, হ্যাঁ মায়ানমারে, এটা বলুন না গো। কারো বাপদাদুর কোথায়? লোকাল কবরস্থানে না, পরদাদুর কবর সব মাটি ফেলেছে, উঁচু করে দিয়েছি, তাই তো নাকি? ভয় পাচ্ছেন কেন? ভয় তো রাজনৈতিক কারবারিটা আপনাদের খাওয়াচ্ছে। কেন খাবেন ভয়? আর এই ভয় ভাঙিয়ে দিই বলে আমি গাল খাই ভাই। আমি যদি এসে একটু ভয় খাইয়ে দিতাম, হ্যাঁ মুসলমান আমাকে ভোট দাও, আমি ভাসিয়ে দেবো, না তোমায় তাড়িয়ে দেবে, তখন মনে হতো নওশাদ সিদ্দিকী ঠিকই বলছে, আমাকে বাঁচাবে। আমি বাঁচাবার কেউ নয়। আমি আপনাদের শুধু বলে যাচ্ছি, আপনাদের কাগজ ঠিক রাখতে হবে, বানান ভুল। আচ্ছা, আপনারা যারা এখানে আছি সবাই তো দাদু সম্পত্তির উপরই বসবাস করছি। যাদের একটু পয়সা কড়ি বেশি হয়েছে শহরের দিকে উঠে গেছি, কিন্তু নারী কোথায় পুঁতা আছে? দাদু সম্পত্তিতে। আজকের দিনে বলুন, যদি আপনার কাছে কাগজটা না থাকতো, তৃণমূলের লোক ছেড়ে দিত আপনার জায়গাটা? বলেন, বলতে কি খাস 1 নম্বরে খতিয়ানে চলে গেছে, আমার সরকার, আমি দখল করে নেবো, করতো না? আপনার কাছে কাগজ আছে, আপনি কাগজ, হরিণের পেটে মৃগনাভি, হরিণ সারা জঙ্গলে ঘুরছে, আরে এত খুশবু কোথা থেকে আসছে? ওর পেটে নিয়ে ঘুরছে হোঁস নিয়ে। আপনি বলছেন আমাকে বাঁচাবে, আমাকে বাঁচাবে, আমাকে বাঁচাবে তৃণমূল, আমাকে বাঁচাবে বিজেপি, আমাকে বাঁচাবে ভাইজান। ঘোড়ার ডিম। আপনারাই ভাইজানকে বাঁচাবেন, আপনারাই তৃণমূলকে বাঁচাবেন, আপনারাই বিজেপিকে বাঁচাবেন, অর্থাৎ ভোটার। আপনাদের ক্ষমতাতে আমি ভিআইপি, আপনাদের ক্ষমতাতে
উনি মন্ত্রী, আপনাদের ক্ষমতার জন্য উনি মুখ্যমন্ত্রী। আপনি বাঁচলে উনি বাঁচবে। উনি আতঙ্কিত আছে, ওই জন্য আপনাকে আতঙ্কে রেখেছে, ওনার সিট টলমল করছে। আর শুভেন্দু বাবু আতঙ্কিত আছে, পরের ইলেকশনে আমার কি হবে, ওই জন্য ভয় পাওয়াচ্ছে। আপনাকে বলবো শুধু আপনাদেরকে, ঘরে যাবেন কি, আপনাদের কোর্ট কৃষ্ণনগর, হ্যাঁ, বড় জ্যাঠার ছেলে, জ্যাঠার চালের পানি ভাইপোর ছোট ভাইয়ের কি বলে উঠোনের ওপর দিয়ে গেছে, মামলা হয়ে গেছে কৃষ্ণনগর থানাতে। খোঁজ নিন কোন কাগজের ভিত্তিতে মামলাটা হয়েছে। দাদুর দলিল পড়ছা, ছোট চাচার চালের পানি এখন বড় ভাইয়ের ঘরের ওপর দিয়ে যাচ্ছে বা দিয়ালে পড়ছে, মামলা হয়ে গেছে। হয়নি? মামলাতে তো আমরা উস্তাদ একদম। কিসের ভিত্তিতে? কাগজের ভিত্তিতে। মামলাটা কেন পূরণ হবে? আপনার কাছে কাগজ আছে তো, ওই কাগজটা কার? ওই দলিলের যে জেরক্স জমা দিয়েছেন ওটা কার? ওটা তো আপনার দাদুর দলিল। আপনার দাদুর কত সালের দলিল? দেশ স্বাধীনের আগেকারের দলিল। সবার ঘরে আছে, সবার ঘরে আছে। তাহলে ভয় পাচ্ছেন আপনারা? কি বলছি বুঝে আসছে আপনাদের? তো দলিল আছে তো। 2002 সালে ভোট দেয়নি এরকম এখানে মানুষ খুব কম আছে, আমার সমবয়সী ছাড়া। মানে আমার আব্বা দিয়েছে, আমার বয়সী যারা আছেন তাদের প্রত্যেকের আব্বা আম্মা বাবা মা তো 2002 সালের ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম আছে। ওটাই তো যথেষ্ট। আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমার অনুরোধ এটাই, আতঙ্কিত হবেন না। কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে তাকাবার দরকার নেই, এই কানে হাত দিয়ে দেখুন। আচ্ছা, যেটা বলছিলাম, ঔষধটা দিব। দেখবেন তৃণমূলের বন্ধুরা বলে আমাদের সরকারের নিচ্ছর, আমাদের বদনাম করছো। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার নাকি ওদের সরকারের, যেন মমতা ব্যানার্জির ট্যাক্স আছে, টাকা ছাপাচ্ছে আর দিয়ে দিচ্ছে আমাদেরকে। আর শুভেন্দু অধিকারীরাও মাঝে মাঝে গল্প শোনাচ্ছে, হ্যাঁ এই করেছি সেই করেছি, 100 দিনের কাজের টাকা দেবো না, আমরা দিচ্ছি। ও মোদিজির ট্যাক্স আছে নাকি গুজরাটে, টাকা ছাপিয়ে দিচ্ছে। সব তো আমাদের টাকা, আমাদের টাকা তো। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। এই বোতলটার দাম কত? কি করে জানলেন? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস লেখা আছে। তারপর এর বেশি দাম যদি নেয় আইনত অপরাধ। চেষ্টা করি এর দামটা নিচে কমানোর, কিন্তু তার এমআরপির নিচে একটা ছোট্ট করে ব্র্যাকেট একটা জিনিস লেখা থাকে, আপনারা অনেকে লক্ষ্য করেন না। ওইটাই তো ঘেরা কর, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স নেওয়ার পরে সর্বোচ্চ এটা 10 টাকা দাম। 10 টাকায় কিনলেন। একটা ট্যাক্স রাজ্যে থাকলো, আর একটা অংশ কোথায় গেল? কেন্দ্রে গেল। কেন্দ্রে 100 দিনের কাজের টাকা, কেন্দ্রীয় বাহিনীর মাইনে টাইনে হ্যান ত্যান, এটা থেকে যাচ্ছে। আর নির্দিষ্ট সম্ভবত এখন 12 লাখ টাকার মানে স্ল্যাব করেছে না, 12 লাখ টাকার উপরে যাদের টাকা থাকবে ট্যাক্স। আর স্টেটে যেটা আছে এই লক্ষ্মীর ভান্ডার হ্যান ত্যান যেগুলো যা পাচ্ছে এটাকে আসছে। তাহলে বলুন এইগুলো দিচ্ছে মমতা ব্যানার্জি ঘরের টাকায়? আজকের পর থেকে বলবে, আজকের পর থেকে যদি কেউ বলে আমাদের সরকারের নিচ্ছ, আমাদের ভোট দিচ্ছ না, আপনারা কি বলবেন? এই চুপ কর, আমাদের ট্যাক্সের টাকাতে তোদের মন্ত্রী গাড়ি চড়ে ঘুরছে, বেশি বকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই গাড়ি থেকে নামিয়ে অন্যজনকে চাপাবো। ভাববেন না নাকি? তাহলে ভিক্ষাতে চলছি আমরা? বরঞ্চ আপনার এমএলএ আর আমিও 1,21,000 টাকা পাচ্ছি আপনাদের ট্যাক্সের টাকা থেকে। বুঝতে পারছেন? তাহলে আজ গল্প শোনাবে প্রধান, বলে চুপ কর, তুই 5 না 6,000 টাকা মাইনে পাচ্ছিস, ওটাও আমাদের টাকা থেকে। ও বলবেও না। প্রধান বলে 5-6,000 টাকা মাইনে, স্কুলের মাস্টারি ছেড়ে দিয়ে 6,000 টাকার মাইনে প্রধান, অত বড় সমাজসেবক। মানে বুঝতে পারছো তো? যদি আমি 1,21,000-এর 21 পয়সা নিই না, জনগণের সাথে কাগজ খরচ করি। বলার বক্তব্য এটাই যে আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে, সজাগ সতর্ক থাকতে হবে। শেষে আমি 3টে বিষয় বলবো, যদি সময় থাকে বলে শেষ করব। প্রথম বিষয় হচ্ছে, আপনারা যেটা আমি এসে তামান্নার বাড়িতে বলেছি, আজকেও বলছি, একবেলা উপোস থাকবেন। আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলমান, সব পিছড়ে বর্গের মানুষ। সব থেকে বেশি আতঙ্কিত আমরা হচ্ছি। বারবার আমাদের ভুল বোঝানো হচ্ছে যে এই করবো সেই করবো, এই করবো সেই করবো, এই করবো, তাড়িয়ে দেবো তাড়িয়ে দেবো তাড়িয়ে দেবো। আমাদের শিক্ষা কম, গ্যাজেট বা নোটিফিকেশন আমরা বুঝতে পারছি না, যে যা বলছে বুঝে নিচ্ছি। আমাদের শিক্ষা থাকলে সর্বপ্রথম ওই বইটা পড়তাম। সিএ করে কোথায় মুসলমানদের তাড়াবার কথা আছে দেখি তো, মুসলমানরা কেন আতঙ্কিত হবে? এসআইআর নিয়ে কি কি করতে চাইছে, কোনটা ভুল কোনটা ঠিক, যদি আমাদের শিক্ষা থাকতো আমরা তাড়াতাড়ি আমরা বুঝে যেতাম। এইগুলো আমাদের শিক্ষা থেকে দূরে রেখেছে। আর এর পরিবর্তে কি করেছে? হাতে লাঠি তুলে দিয়েছে। দেখুন না, লাল সাহেবের মেয়ে কি হলো,
এমএলএ হয়ে গেল। আর লাল সাহেবের হয়ে যিনি লাঠিয়ালগিরি করছেন, তার ছেলে যাতে লাল সাহেবের মেয়ের হয়ে লাঠিয়ালগিরি করে, স্কুলগুলোকে সব বন্ধ করে দিয়েছে সরকারি। আগে হচ্ছে হ্যাঁ? ঠিক আছে, সব ভালো থাকবেন। অনুরোধ আসবো অনুরোধ করছি, ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমার যে সম্প্রীতি ঐক্য, এটা থাকবেন। কারণ নেতারা দেখবেন মারামারি করে না, মারামারি কে করে? বুথ স্তরে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, যার যে দল ভালো লাগবে করবেন, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে আপনারা রাজনীতি করবেন। যার যাকে ভালো লাগে ভোট দেবেন, কি আছে? কারণ ডেমোক্রেসি, ভারতবর্ষের ডেমোক্রেসির এটাই মহত্ব যে ভারতবর্ষে প্রায় 2500 রেজিস্টার্ড পার্টি আছে। পৃথিবীর যত দেশগুলো আছে একদিকে করে দেবেন, যত রাজনৈতিক দল আছে ভারতবর্ষে তার থেকে বেশি। দেশ যখন আমাদেরকে এই এক্সারসাইজ করার সুযোগ দিয়েছে, আমরা কেন করব না? কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী, এটা আমরা মাথায় রেখে চলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, একটু 2 মিনিট অপেক্ষা করে যাবেন, আজানের একটু সময় আছে এখনো।